প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমি তপন কুমার মণ্ডল, জীববিদ্যা প্রভাষক, টিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে কোষের গঠনের প্রথম অধ্যায়ে কোষের গঠনের এর থেকে আমি আলোচনা করব। আমরা কিছু চিত্র লক্ষ্য করি। একটি উদ্ভিদ কোষের চিত্র এখানে আছে, বিভিন্ন অঙ্গাণু এখানে আছে। এরপরে আমরা আজকের পাঠে যাব যে নিউক্লিয়াস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো নিউক্লিয়াস সম্পর্কে আমরা কি কি জানবো বা কি কি শিখবো, যে নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের কাজ। তাহলে আজকে আমরা কি শিখবো বা কি জানবো, যে নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের কাজ। প্রথমে আমরা যে নিউক্লিয়াস কি সে সম্পর্কে যদি জানি, যে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ়, অস্বচ্ছ, ঝিল্লি বেষ্টিত, গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটি নিউক্লিয়াস নামে পরিচিত। তাহলে নিউক্লিয়াস কাকে বলছে? যে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ়, অস্বচ্ছ, ঝিল্লি বেষ্টিত, গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটি হচ্ছে নিউক্লিয়াস। এরপরে আমরা নিউক্লিয়াসের কে আবিষ্কার করেন সে সম্পর্কে যদি একটু জানি, যে ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে কিন্তু রাশনার পাতার কোষ পরীক্ষা করার সময় নিউক্লিয়াস আবিষ্কার করেন, এবং ল্যাটিন শব্দ নাক্স নাট থেকে কিন্তু এই নিউক্লিয়াস নামের উৎপত্তি। তাহলে নিউক্লিয়াসের আবিষ্কার কি করেন? যে ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে রাশনার পাতার কোষ পরীক্ষা করার সময় নিউক্লিয়াস আবিষ্কার করেন, এবং ল্যাটিন শব্দ নাক্স নাট থেকে কিন্তু এই নিউক্লিয়াস নামের উৎপত্তি। এরপরে নিউক্লিয়াসের আকার যদি আমরা দেখি, যে কেমন, যে নিউক্লিয়াস অধিকাংশ ক্ষেত্রে কি হয়? গোলাকার হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে উপবৃত্তাকার হতে পারে, চাকতি সদৃশ্য হতে পারে, অথবা শাখান্বিত হতে দেখা যায়। তাহলে নিউক্লিয়াসের আকার কেমন হতে পারে? যে অধিকাংশ ক্ষেত্রে নিউক্লিয়াস গোলাকার হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে উপবৃত্তাকার হতে পারে, চাকতি সদৃশ্য হতে পারে, আবার শাখান্বিত নিউক্লিয়াসও দেখা যায়। এরপরে এর অবস্থান এবং আয়তন, এটি কোথায় থাকে এবং এর আয়তন যদি আমরা দেখি, যে নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে কিন্তু এটি অবস্থান করে, কিন্তু কোষ গহ্বর বড় হলে নিউক্লিয়াস তখন কি হয়? যে গহ্বরের এক পাশে এটি কিন্তু চলে আসে। সাধারণত একটি কোষের সামগ্রিক আয়তনের 10 থেকে 15% অঞ্চল জুড়ে থাকে কিন্তু নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের অবস্থান কোথায়? যে নিউক্লিয়াস সাধারণত কোষের মাঝখানে এটি অবস্থান করে, কিন্তু কোষ গহ্বর যখন বড় হয় তখন কি হয়? নিউক্লিয়াস কোষ গহ্বরের এক পাশে চলে আসে। এর আয়তন কেমন? যে সাধারণত একটি কোষের সামগ্রিক আয়তনের 10 থেকে 15% অঞ্চল জুড়ে কিন্তু এই নিউক্লিয়াস অবস্থান করে। এরপরে রাসায়নিক গঠন যদি আমরা দেখি, নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান প্রধানত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এছাড়া হিস্টোন, প্রোটামিন জাতীয় প্রোটিন, ডিএনএ, সামান্য পরিমাণ আরএনএ, কিছু সংখ্যক কোএনজাইম, কোফ্যাক্টর, অ্যাসিটাইল কোএনজাইম ও বিভিন্ন ধরনের ফসফেট সহজেই কিন্তু নিউক্লিয়াস গঠিত হয়। নিউক্লিয়াসের রাসায়নিক গঠন কি হচ্ছে? নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান প্রধানত প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড, হিস্টোন ও প্রোটামিন জাতীয় প্রোটিন, ডিএনএ, সামান্য পরিমাণ আরএনএ, কিছু সংখ্যক কোএনজাইম, কোফ্যাক্টর, অ্যাসিটাইল কোএনজাইম ও বিভিন্ন ধরনের ফসফেট সহযোগে কিন্তু এই নিউক্লিয়াস গঠিত হয়। ভৌত গঠন যদি আমরা দেখি, যে নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষার প্রকৃষ্ট সময় হচ্ছে কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে, অর্থাৎ কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে ইন্টারফেস ধাপে কিন্তু নিউক্লিয়াসের নিচে বর্ণিত 4টি প্রধান অংশ দেখা যায়। তাহলে ভৌত গঠনে, যে নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষার প্রকৃষ্ট সময় হচ্ছে
কোষ বিভাজনের সময় সেল ডিভিশন যেটা আমরা বলি, কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে, অর্থাৎ কোষ বিভাজনের পূর্ব মুহূর্তে ইন্টারফেজ ধাপে কিন্তু এই নিউক্লিয়াসে 4টি প্রধান অংশ দেখা যায়, যেটি নিচে আমরা এর বর্ণনা দেখতে পাই। যেখানে নিউক্লিয়াসের একটি চিত্র, যেটি কি কি অংশ নিয়ে গঠিত। একদম সর্বশেষ বাইরের অংশে থাকবে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি, মেমব্রেন যেটি বলি। ভিতরে পেছানো আকৃতির ক্রোমাটিন তন্তু, তারপরে ফাঁকা অংশ যেটি, সেটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়ার পর্দায় কি থাকবে, মাঝে মাঝে নিউক্লিয়ার রন্ধ্র থাকবে। আর ভিতরে গোলাকৃতির যেটি, সেটিকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এগুলোর বর্ণনা যদি আমরা এখন দেখি, যে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন যেটি আমরা যদি দেখি, বা নিউক্লিয়ার ঝিল্লি বলা হচ্ছে, নিউক্লিয়ার ঝিল্লি প্রথমে কাকে বলছি, যে সজীব দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লিতে নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। তাহলে নিউক্লিয়ার ঝিল্লি কাকে বলছি, যে সজীব ও দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লিতে নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে, যেটি আমরা চিত্রে লক্ষ্য করলাম। এছাড়া 2 হচ্ছে কি, যে সজীব এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লিতে নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার ঝিল্লি বলে। 3 হচ্ছে এর অন্তঃস্তরটি ছিদ্রবিহীন থাকবে, কিন্তু বহিঃস্তরটি অসংখ্য ছিদ্র যুক্ত থাকবে। তাহলে যে যে সজীব এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লিতে নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার মেমব্রেন বলছি, যেটি আমরা চিত্রে লক্ষ্য করছি। যে নিউক্লিয়ার পর্দা, এটি কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন বলছি। আর এর বলছে অন্তঃস্তরটি, নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেনের অন্তঃস্তরটি ছিদ্রবিহীন থাকবে, কিন্তু বহিঃস্তর যেটি, সেটি কিন্তু ছিদ্রযুক্ত থাকবে, এবং সেটাকে বলছে নিউক্লিয়ার রন্ধ্র। এই যে নিউক্লিয়ার রন্ধ্র, ফাঁকা অংশগুলোকে, এটিকে বলছে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এছাড়া এখানে এই যে ছিদ্রের নাম যেটি বললাম, সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এটা কিন্তু বলা হলো নিউক্লিয়ার ঝিল্লি। এরপরে আসতেছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম আমরা কোনটা বলছি, যে নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ এবং নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধতরল পদার্থের নামটি হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ক্রিওলিন। তাহলে নিউক্লিওপ্লাজম কোনটি, যে নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন পর্দা দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধতরল পদার্থের নামটি হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ক্রিওলিন। নিউক্লিওপ্লাজম মূলত কি দিয়ে গঠিত, প্রোটিন দিয়ে গঠিত। এতে কি থাকে, আরএনএ থাকে, বিভিন্ন এনজাইম থাকে, কিছু খনিজ লবণও থাকে। তাহলে আমরা চিত্রটা যদি লক্ষ্য করি, যে নিউক্লিওপ্লাজম যেটি কোথায়, এই যে ফাঁকা অংশ যেটা এখানে, যে যেটা তরল পদার্থে ভর্তি থাকে নিউক্লিয়ার পর্দা ভিতরে, এটিকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। যে নিউক্লিওপ্লাজম নিউক্লিয় পর্দার নিচেই কিন্তু, বা নিউক্লিয়ার মেমব্রেনের নিচেই কিন্তু এটি থাকবে, এবং এটি কিন্তু নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ এবং নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে এটি আবৃত থাকে। এছাড়া এতে দানাদার জেলির মতো অর্ধতরল যে পদার্থ থাকে, সেটিকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ক্রিওলিন। আর এই নিউক্লিওপ্লাজম প্রধানত প্রোটিন দিয়ে তৈরি। এছাড়া এতে এনজাইম, বিভিন্ন কোএনজাইম, এগুলো কিন্তু এখানে থাকে। বিভিন্ন এনজাইম, তাতে এতে আরএনএ, কিছু খনিজ লবণও কিন্তু এতে থাকে। এরপর আসছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস আমরা চিত্রে দেখছি, যে গোলাকৃতির যে অংশ, নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোল, উজ্জ্বল এবং অপেক্ষিত ঘন বস্তুটিকে বলছে নিউক্লিওলাস। সাধারণত প্রতিটি প্রকৃত কোষে একটি নিউক্লিয়াস থাকে। 3 হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে কিন্তু এই নিউক্লিওলাস সংযুক্ত থাকে। তাহলে নিউক্লিওলাস কাকে বলছে, যে নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোল, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। 2 হচ্ছে সাধারণত প্রতিটি প্রকৃত কোষে একটি নিউক্লিয়াস থাকে। 3 হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট ক্রোমোজোম নির্দিষ্ট স্থানে নিউক্লিওলাস সংযুক্ত থাকে। তাহলে চিত্রে আমরা নিউক্লিওলাসটা লক্ষ্য করি, যে নিউক্লিওলাস যেটি বলছে, যে ক্ষুদ্র গোলাকার, তাই অভ্যন্তরস্থ যে ক্ষুদ্র গোলাকার অংশ, এটিকে বলছে কিন্তু নিউক্লিওলাস। গোলাকৃতির যে অংশ, এটিকে বলা হচ্ছে নিউক্লিওলাস। চিত্রে যেটি ক্রোমাটিন তন্তু এর সাথে সংযুক্ত থাকে। আর
তাহলে নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোল উজ্জ্বল অপেক্ষিত কোনো বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। দুই সাধারণত এরা প্রতিটি কোষে একটি করে নিউক্লিয়াস থাকবে আর নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে কিন্তু এই নিউক্লিওলাস সংযুক্ত থাকে। এরপর আসতেছে ক্রোমাটিন তন্তু, যেটি আমরা দেখছি চিত্রের গায়ে যে নিউক্লিয়াসের গায়ে কিন্তু এটি থাকে, তাই না? অর্থাৎ নিউক্লিওপ্লাজমে অবস্থিত পেঁচানো সুতোর মতো গঠনটি ক্রোমাটিন তন্তু নামে পরিচিত, যেটি আমরা আহ, আহ, এর ক্রোমোজোম নামেও চিনি আর কি। যে নিউক্লিয়াসে অবস্থিত পেঁচানো সুতার মতো গঠনটি ক্রোমাটিন তন্তু নামে পরিচিত। দুই ক্রোমোজোম বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায়। তাহলে এই টুকরাটি যখন পৃথক হয়ে যাবে তখন এটি কিন্তু ক্রোমোজোম নামে পরিচিত হবে। তিন এক একটি টুকরো কিন্তু ক্রোমোজোম নামে পরিচিত। তাহলে ক্রোমাটিন তন্তু কাকে বলছি? যে নিউক্লিওপ্লাজমে অবস্থিত পেঁচানো সুতার মতো গঠনটি ক্রোমাটিন তন্তু নামে পরিচিত। দুই কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায় আর এক একটি টুকরা কিন্তু এই ক্রোমোজোম নামে এটি পরিচিত। আর এই ক্রোমোজোমে কি থাকে? অসংখ্য জিন থাকে। তাহলে ক্রোমাটিন তন্তু আমরা চিত্রে লক্ষ্য করি যে ক্রোমাটিন তন্তুটা কেমন দেখতে, যে নিউক্লিওলাসের গায়ে কিন্তু এই যে সুতাকৃতির আঁকানো বাঁকানো পেঁচানো এইটিকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু, যেটি ক্রোমাটিন তন্তু নামে, এবং এটি যদি টুকরা টুকরা হয়ে যায় তখন কিন্তু এটি ক্রোমোজোম নামে পরিচিত হয়। আর এই ক্রোমোজোমে কি থাকে? অসংখ্য জিন থাকে। আর জিনের কাজ কি? যে আমাদের বংশগতির ধারক এবং বাহক হিসাবে এটি কিন্তু জিনের বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। ধারক বাহক হিসাবে এটি কিন্তু কাজ করে থাকে। এরপরে নিউক্লিয়াসের কাজ যদি আমরা জানি, যে নিউক্লিয়াস একটি কোষের সকল জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে কোষকে সজীব রাখে। এই জন্য নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। তাহলে নিউক্লিয়াসের কাজ হচ্ছে কি? নিউক্লিয়াস একটি কোষের সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে কোষকে সজীব রাখে, এজন্য একে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। অনেক সময় প্রশ্ন আসতে পারে নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণকেন্দ্র বলা হয়? তাহলে কেন বলা হচ্ছে? যে নিউক্লিয়াস একটি কোষের সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে এবং নিয়ন্ত্রণ করে কোষকে সজীব রাখে, এজন্য একে বলা হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। এছাড়া এটি কি করে? এটি মাইটোসিস ও মেয়োসিস বিভাজনে এটি কিন্তু অংশগ্রহণ করে। কি করে? মাইটোসিস এবং মেয়োসিস কোষ বিভাজনে এটি কিন্তু সক্রিয় অংশগ্রহণ করে। তিন জীবের বংশগতি নিয়ন্ত্রণ কিন্তু এই নিউক্লিয়াসের মাধ্যমে ঘটে থাকে। তারপর কি হচ্ছে? জীবের বংশগতি নিয়ন্ত্রণ নিউক্লিয়াসের মাধ্যমে ঘটে থাকে। এরপরে তাহলে আমরা আলোচনা করলাম মোটামুটি এই বিষয়গুলো। তাহলে তোমাদের প্রশ্ন থাকলো যে বলো তো নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের কয়টি অংশ কি কি, এছাড়া সজীব কোষের প্রাণ কেন্দ্র কোনটি, এগুলো কিন্তু তোমাদের বলতে হবে। পরবর্তী ক্লাসে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এগুলো বলতে হবে, বা এখনই যদি জিজ্ঞাসা করি তোমরা কিন্তু এগুলো আশা করি বলতে পারবে। তাহলে কি কি নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের কয়টি অংশ কি কি, সজীব কোষের প্রাণ কেন্দ্র কোনটি, এগুলা তোমরা জানবে। একক কাজ থাকবে ক্রোমাটিন তন্তু কি, নিউক্লিয়াসের কাজ কি, কাজগুলি লিখো, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এগুলো একক কাজ করবে। আর বাড়ির কাজ থাকবে যে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো। নিউক্লিয়াসের যে চিত্র এটি ভালো করে অঙ্কন করবে, যেহেতু ইম্পর্টেন্ট একটি টপিকস, এর জন্য এটা তোমরা ভালোভাবে পড়বে। এরপরে সহায়ক গ্রন্থি আমি কোন কোন বইয়ের সহযোগিতা, জীববিজ্ঞান প্রথম পত্র যেটি গাজী আজমল এবং শফিউর রহমান, এবং জীববিজ্ঞান প্রথম পত্র ডক্টর আবুল হাসান, এই বইগুলোর সহযোগিতা নিয়েছি। তোমরা এর থেকে এগুলো পড়বে। পরবর্তী দিনের পাঠ আমি যে ক্রোমোজোমের গঠন এবং কাজ সম্পর্কে তোমরা জেনে আসবে এ বিষয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ যে বিষয় আমি আলোচনা করলাম সেগুলো একটু পুনরাবৃত্তি করি, যে কি কি বিষয় আলোচনা করলাম। যে নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের আবিষ্কার, নিউক্লিয়াসের অবস্থান এবং আয়তন, এছাড়া নিউক্লিয়াসের রাসায়নিক গঠন এবং ভৌত গঠন। ভৌত গঠনের যে বিভিন্ন ভাগ, 4টি ভাগ প্রকার, সেগুলো আলোচনা করলাম। এগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে এবং দেখবে, কারণ ইম্পর্টেন্ট একটি
টপিকস তোমরা এগুলো ভালো করে পড়বে এবং চিত্র অঙ্কন করবে নিউক্লিয়াসের। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।